বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন গতকাল। তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুরুতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে কাউকে প্রবেশ করতে দেয়া না হলে বেলা বাড়ার পর তা উন্মুক্ত করে দেয়া হয়। ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করেছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ওনার এই আকস্মিক মৃত্যুর সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যায়। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করেন। ওনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। দর্শক, সালাউদ্দিন আহমেদ কথা বলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালেদা জিয়া যেহেতু নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে, আপনাদের বিকল্প প্রার্থীও দিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনারা, এই শোকটাকে আপনারা কিভাবে নির্বাচন কাজে লাগাতে চান? আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। নির্বাচন স্থগিত বা পিছনের কোনো সুযোগ না, কোনো আইনের সুযোগ নেই, নির্বাচন পিছনে কোনো আইনের সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন, আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন জাতীয়তাবাদে। কেমন? আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির সাথে তাকে শক্ত থাকতে হবে। ভাই, ওনার কি কোনো কর্মসূচি আছে কিনা? গতকাল রাজধানীর জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন সাধারণ মানুষ। সেখানে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, গেট তো খুলে দিয়েছে, এরপর কি পরিমাণ জনসাধারণ ভেতরে প্রবেশ করেছে, কোনো নেতাকর্মী এসেছেন কিনা জানাবেন? সুনন্দা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গেট খুলে দিয়েছে দুপুর নাগাদ, 12টার পরপরই আসলে গেট খুলে দিয়েছে। বিশেষ করে যদি বলি আমি, যে নেতাকর্মীদের ভিড় তো আছেই, পাশাপাশি সাধারণ মানুষ এবং নেতাকর্মী তিনবারের আপসহীন সাবেক নেত্রী তার জন্য। আর এছাড়া যদি বলি, আজ করে ভোর থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন যারা ছিলেন এরা। এর পাশাপাশি যদি বলি, অনেক কিন্তু 2-3 দিন আগেও এসেছেন, তারা কবর জিয়ারত করার জন্য আজ ভোর থেকে অপেক্ষা করছে। পরবর্তীতে দুপুর 12টার পর কিন্তু আসলে খুলে দেওয়া হয় এবং এর পরেই বিশেষ করে নেতাকর্মী যারা ছিলেন তারা এবং সাধারণ মানুষ, সকলে মানুষের ঢল নেমেছে, মুহুর্মুহু তারা আসছেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করছেন, কবর জিয়ারত করছেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তিনি যেন জান্নাতবাসী হন। এছাড়া কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কাছে আমরা শুনেছি আসলে তিনি ব্যক্তিগত আবেগ লুৎফুজ্জামান বাবর, যে তিনি মরহুমা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং
করতে দেখেননি, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে যিনি সর্বোচ্চ সোচ্চার ছিলেন। আমি যদি বলি সর্বশেষ আসলে এখন পর্যন্ত নেতাকর্মীদের ঢল কিন্তু আছেই, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। কিছু মিলিয়ে সুনন্দা হাসিব, ধন্যবাদ আপনাকে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব। শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে বলেও জানান তিনি। শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা চান উপদেষ্টা। শোক পালনের জন্য এ বছর কোনো উৎসব করা না হলেও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই নিতে পারবে। এবছর প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 8,59,25,379 বই কপি ছাপানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন চলছে। শোক দিবস উপলক্ষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সচিবালয় ছাড়াও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়। সচিবালয়ে বিভিন্ন ভবনে ভবনে শোক জানিয়ে টানানো হয় বিভিন্ন ব্যানার। কর্মকর্তা কর্মচারীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ। এছাড়া 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন শুক্রবার সারা দেশের মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন থাকবে। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছেন। চলতি ও সঞ্চয় হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন তোলা যাবে। তবে কিডনি, ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য থাকবে না। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে আরও জানানো হয়, 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবে। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি আমানত 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে, যেখানে ব্যাংক রেটের চেয়ে 1% কম অর্থাৎ 3% হারে মুনাফা দেওয়া হবে। ব্যক্তি আমানতকারীরা 2 বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। দেশের বাজারে কমল সব ধরনের জ্বালানি তেলের দাম। জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2 টাকা কমানো হয়েছে। বুধবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা কমে 102 টাকা, কেরোসিন লিটারে 2 টাকা কমে 114 টাকা, পেট্রোলের দাম 2 টাকা কমে 118 টাকা এবং অকটেনের দাম লিটারে 2 টাকা কমে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন এ দর কার্যকর করা হবে। বিশ্ববাজারে সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসের নতুন দাম ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন সূর্য, নতুন একদিন, অফুরান সম্ভাবনা নিয়ে এসেছে 2026 সাল। খ্রিস্টীয় বর্ষপঞ্জির নতুন এই বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই ভোটাধিকার, গণতন্ত্র আর সুশাসন ফিরে পাওয়ার আশা দেশের মানুষের। সেই আশার সঙ্গেই জড়িয়ে আছে 71 আর 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের প্রত্যাশা। আর সাধারণ মানুষ চান শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আদিত্য আরাফাতের প্রতিবেদন। 26-এর কুয়াশা মোড়ানো প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতায় একের পর এক বছর পার হলেও সূর্য ঠিক আগের মতোই উদিত হচ্ছে, আর দিনে অস্তও যায় ঠিক একই ধারায়। বয়োজ্যেষ্ঠ নাগরিক রিকশা চালক মঞ্জুর আলীর জীবনও তেমনই। দিন যায়, বছর যায়, ভাগ্যের চাকা ঘোরে না। 3 দশক ধরে রিকশার প্যাডেলেই তার সংসারের হিসাব বাঁধা। আমরা যে রিকশাওয়ালা, সেই রিকশাওয়ালাই থাকলাম। নতুন বছরে প্রত্যাশাও তার খুব সাদামাটা। পরিবারের জন্য ডাল ভাত জুটলেই তুষ্ট 65 বছর বয়সের মঞ্জুর আলী। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এবং আমাদের যে সরকার আসুন না কেন, আমরা যে রিকশা চালাই আমাদের ছিনতাইকারীর থেকে আমরা ভালোভাবে চলতে পারি, সেইটা প্রত্যাশা করি।
কুয়াশা মোড়ানো বছরের নতুন দিনে প্রত্যাশা পূরণের বছর হিসেবেই দেখছেন অনেকে। আমরা চাই যে দলই ক্ষমতা আসুক, ওনাদের যে ওয়াদা জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমরা সামনের বছর আগামীর বাংলাদেশে প্রত্যাশা পূরণ চাই। রাজনীতি হোক এবং অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে সকলে মিলেমিশে যেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার কাছে প্রার্থনা করে, ভগবান সৃষ্টির কাছে প্রার্থনা করে যাতে আমরা নতুন বছর নতুন কিছু যেন দেখতে পাই। তারুণ্যের চোখে মুখে প্রত্যাশা নতুন বাংলাদেশের। তাদের মতে ২৪ যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল তার প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখনো রয়ে গেছে বিস্তর ফারাক। বৈষম্যের অবসান হয়নি, বরং বিস্তার ঘটেছে মব সন্ত্রাস, ঝুঁকিতে পড়েছে গণতন্ত্র। তাদের আস্থা ২৬-এর নির্বাচনের মধ্য দিয়ে সংকটের সমাধান আসবে। প্রায় ১.৫ দশকে আমাদের কোনো নির্বাচন হয় নাই, হইলেও সেটা আসলে আমাদের ভোট দিতে পারি নাই। এখন আমরা চাচ্ছি যে আমাদের ভোটটা যাতে সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারি। মব কালচারটা যাতে বাতিল করা হয়, অ্যাটলিস্ট একটা সরকার আসুক যাতে দেশটা একটু শান্তিপূর্ণ থাকে। নতুন বছরে আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আমার প্রত্যাশার জায়গা একটাই, সুশাসনের জায়গায়, সেটা হলো যে ভাই যে কোনো মূল্যে দেশে আইনের শাসনটাকে ধরে রাখেন। জাতীয় সংসদের এই ভবন ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি। এখানে তৈরি হয় আইন, সিদ্ধান্ত হয় রাষ্ট্র পরিচালনার। বছরের নতুন দিনে মানুষের প্রত্যাশাও সাধারণ। ২০২৬ কি ক্যালেন্ডারের পাতায় আরেকটি বছর হয়ে থাকবে, নাকি নিশ্চিত হবে ভোটাধিকার, জবাবদিহিতা আর সুশাসনের এক বাংলাদেশ? বছরের নতুন দিনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৩ জন। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পেশি শক্তি ও টাকার ছড়াছড়ি বন্ধের দাবি বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীদের। আর ভোটে কারচুপির শঙ্কায় আছে জামায়াত। প্রশাসন বলছে বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তারা প্রস্তুত। সিটি কর্পোরেশন ও ১৫ উপজেলা মিলিয়ে চট্টগ্রামে সংসদীয় আসন ১৬টি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে। বিজয় নিশ্চিতে তৎপরতা বাড়ছে নেতাকর্মী ও সমর্থকদের। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি প্রার্থীদের। নির্বাচনের পরিবেশ, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং ভোটে কারচুপির শঙ্কায় জামায়াত। এখানে আমরা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট হয়েছে বলে মনে করতেছি না। আমরা প্রত্যেকটা ভোট সেন্টারে সিসি ক্যামেরা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কালো টাকার ছড়াছড়ি বন্ধের দাবিতে সোচ্চার প্রার্থীরা। অস্ত্রের ঝঞ্ঝানি ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানি বন্ধ হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, স্বতঃস্ফূর্তভাবে যখন ভোটাররা ভোট সেন্টারে উপস্থিত হবে, ভোটের ময়দানে থাকবে, আশা করি কোনো সমস্যা হবে বলে আমি মনে করি। নির্বাচনের সময় যদি টাকার সরাসরি হয়ে থাকেন তাহলে মিশ্র প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা। তাই এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন রাখব যে টাকার সরাসরি না হয় মতো। এদিকে নির্বাচনের আগে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করছে জাতীয় পার্টি। আর ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন দুটিই সমান তালে চালিয়ে নিতে প্রশাসনের প্রতি আহ্বান এনসিপির। এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রতি সমান্তরাল হয় নাই। লেভেল ফিল্ড যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টি লড়াই করবে। বিচার এবং নির্বাচন দুটাই সমান্তরালে চলতে পারে, কিন্তু খুনের ঠিকঠাক বিচার যদি আমরা করতে না পারি, জাস্টিস যদি আমরা কায়েম করতে না পারি, তাইলে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত তারা। যে নির্বাচনটা হবে সেটা হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর। আমরা আমাদের হায়েস্ট এফিসিয়েন্সি এবং নিউট্রালিটি নিয়ে আমাদের এই কর্তব্য এবং দায়িত্ব, যেটা পবিত্র দায়িত্ব যেটা আছে, সেটি আমরা পালন করব। চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার ৬৬,৮৩,৩৩৪ জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেটের ৬টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। তবে নিরাপত্তাজনিত শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দলটির প্রার্থীরা। ভাবতে হচ্ছে একটি আসনে বিদ্রোহী প্রার্থী নিয়েও। তবে জামায়াত নেতাদের চিন্তা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে।
আওয়ামী লীগের আমলে হারিয়েছেন স্বামী ইলিয়াস আলীকে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সংশয়ে তাহসিনা রুশদীর লুনা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছেলে আবরার ইলিয়াস অর্ণব। জনাব তারেক রহমান দেশে আসছেন, আমরা তো নির্বাচন হবে সেটা আমরা শতভাগ বিশ্বাস করছি, কিন্তু নিরাপত্তার বিষয়টা তো থেকেই যায়। নিরাপত্তা বিভিন্ন ধরনের ঘটনা আপনার ইতিপূর্বে দেখেছেন, যারা ষড়যন্ত্রকারী তারা তো চেষ্টা করবে এটা বাঞ্চাল করে, কিন্তু আমাদেরকে সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমরা সাবধানতার সাথে আমরা এগোতে যাচ্ছি আর কি। সিলেট ৫ আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবাইদুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। মনোনয়ন জমা দেওয়ার আগেই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সবাই গ্রহণ করে নিয়েছে, ভালো সাড়া পাইতেছি। বিএনপির নেতৃস্থানীয় সবাইকে নিয়ে আমি মাঠে কাজে আরম্ভ করব। এখানে যখন দেখবে যে সব স্থানীয় নেতৃবৃন্দ আমাদের সাথে, ইনশাআল্লাহ মামুন থাকবে না। এই দলের প্রত্যেকটা নেতাকর্মীর হৃদয়ের সাথে আমার সম্পর্ক। আমার এলাকার মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে আমাকে বরণ করবে, এটা আমার বিশ্বাস, কারণ তাদের অনুমতি নিয়েই তো আমি নমিনেশন সাবমিট করছি। অতএব আমার কোনো সংশয় সন্দেহ কোনো কিছু নাই। জেলা বিএনপি বলছে কোনো আসনে কৌশলগত কারণে একাধিক নেতা মনোনয়ন জমা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। আমরা মনে করি যারা বাংলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা, এই ক্ষেত্রে যদি কেউ এর ব্যত্যয় ঘটে তাহলে হয়তো দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। সিলেটের 5টি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত, একটিতে সমঝোতা হয়েছে জোট শরিক খেলাফত মজলিসের সাথে। তবে এনসিপি ও জামায়াতের জোট নিয়ে তেমন একটা ভাবনা নেই সিলেট বিএনপির। যদি জোনাল ভাই যায় ফাইনালি, আমি ওনার জন্য ক্যাম্পেইন করব। আমি যদি ফাইনালি যাই জোট থেকে, জোনাল ভাই আমার সঙ্গে ক্যাম্পেইন করবে এবং আমরা একটি সুষমভাবে এইবার নির্বাচন পরিচালনা করব। যারা নির্বাচন চায় না তারা ব্যর্থ হবে। আমার বিশ্বাস পূর্ণভূমি সিলেটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষে 6টি আসনে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। এদিকে জামায়াতের অভিযোগ সিলেটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। হাদি হত্যাকাণ্ডের পর এবং আরও বেশ কিছু জায়গায় নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। যদি ওনারা সন্ত্রাসীদেরকে ধরতে না পারেন, অস্ত্র উদ্ধার করতে না পারেন, লেভেল প্লেইং ফিল্ড যদি কার্যকরী করতে না পারেন, তাহলে নির্বাচনে একটা উদ্বেগ তো থাকবেই। সিলেটের 6টি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকে শুরু হবে নবযাত্রা। তিনি চেষ্টা করবেন মায়ের পথযাত্রাকে এগিয়ে নিতে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লেখেন তিনি। রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন বড় ছেলে তারেক রহমান। তিনি জানান, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবুও এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় গভীরভাবে আবেগাপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং সেই কঠিন সময় পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। সবার এই সহমর্মিতা হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে বলেও জানান তারেক রহমান। 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় বাতাসে আর্দ্রতা 97%। মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকাও থাকছে চারপাশ। উত্তরের হিম শীতল বাতাসের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড়
ঠাকুরগাঁওয়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও রোদ ওঠায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। পৌষের হাড় কাঁপানো কনকনে ঠান্ডা জেগে বসেছে কুড়িগ্রামে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এই ঘন কুয়াশার মধ্যে আমাদের জিরাতপাতি এই যে মরিচ আলু এগুলার খুব চরম ক্ষতি হচ্ছে, ঘন ঘন ওষুধ দিতে হচ্ছে। আমার ঠান্ডাত কাজ করে খায়, আমার তো মনে করো সপরিবার খাওয়াই নাকবি, জড়ি কি শীত কি বান কি বাসি কি আমার কাজ করাই খায়। কাজ করবে বেশি, এখন ঠান্ডার জন্য বাইরে যায় না, শীতের জন্য যদি বাইরে না যায় তাহলে কিভাবে কামাই করে খাওয়া যাবে। নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। পবিত্র কোরআনে হাত রেখে পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন এই তরুণ রাজনীতিবিদ। আড়ম্বরহীন অনুষ্ঠানে মেয়রের অভিষেকের পর তিনি বলেন, এ দায়িত্বকে অত্যন্ত সম্মান ও জনগণের সেবা করার বড় সুযোগ। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র জোহরান মামদানি সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে সৃষ্টি করলেন ইতিহাস। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার নিউ ইয়র্কের পরিত্যক্ত একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে আড়ম্বরহীন এক অনুষ্ঠানে মেয়র হিসেবে অভিষেক হয় 34 বছর বয়সী জোহরান মামদানির। শপথ নেয়ার পর মেয়রের দায়িত্বকে জীবনের জন্য অত্যন্ত সম্মান ও নিউ ইয়র্কবাসীর সেবা করার বড় সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি। দুটি কুরআনে হাত রেখে শপথ নেন মামদানি। একটি তার দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি পকেট আকারের একটি প্রাচীন কুরআন। জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে শ্রী রমা দুয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক। শপথ গ্রহণে ব্যবহৃত প্রাচীন কুরআনটি স্থান পাচ্ছে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। আগামী নির্বাচনে ম্যাডাম না, আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো বেশি শক্তিশালী করবে। এগুলো নিয়ে এখনো কোনো আলাপ হয়নি, সেটা পরে আলোচনা করে জানলাম। হ্যাঁ,